আমি সোহানা, পর্ব ১৩। ৭টা বাজতে আর মাত্র কয়েক মিনিট বাকি। এই সময় সোহানা দেখল কাঁটাতারের বেড়া দিয়ে ঘেরা শাখা উপত্যকা থেকে আশরাফকে নিয়ে বেরিয়ে আসছে পাইথন। কাঁটাতারের বেড়ার ওদিকটায় নিজেরা আরাম ও আয়েশের সঙ্গে বসবাস করছে পাইথন আর তার দল। গেটে সশস্ত্র প্রহরী আছে। কি বিষয়ে যেন অনর্গল কথা বলছে আশরাফ, ঘন ঘন হাত নাড়ছে। একটা ট্রেঞ্চ খুঁড়ছে সোহানা, বড় একটা আলগা পাথর তুলে ছুঁড়ে দিল এক পাশে। আর চোখে লক্ষ্য করল পাইথনের হাঁটাচলার মধ্যে নতুন কি যেন একটা আছে। এখনো বেশ অনেক দূরে ওরা, তারপরও পাইথনের হাসির আওয়াজ পরিষ্কার ভেসে এলো। ঘন ঘন এদিকে তাকাচ্ছে সে, হাসির দমকে ঝাঁকি খাচ্ছে প্রকাণ্ড শরীর। হঠাৎ যেন নতুন প্রাণশক্তি এসে গেছে তার মধ্যে। বিপদ সংকেত পেয়ে সোহানার ঘাড়ের পেছনটা শিরশির করে উঠল। ৩০০ গজ দূরে দ্বিতীয় দলটার সঙ্গে কাজ করছে রানা, প্রাচীন বাজার এলাকায়। সোহানার বাম দিকে খানিকটা পেছনে আগের মতো আজও প্র্যাকটিস করছে কোর্সিনেল। আর্কিওলজিক্যাল টিমের কয়েকজন তরুণও কাছাকাছি মাটি খুঁড়ছে। বালি, মাটি ও পাথরের উঁচু একটা পাহাড়ে উঠে আসছে পাইথন। এখনো হড়বড় করে কথা বলছে আশরাফ। পাহাড়ের মাথায় উঠে ১ সেকেন্ড দাঁড়ালো পাইথন, তারপর ঢাল বেয়ে নামতে শুরু করলো। তাকে অনুসরণ করতে ১ সেকেন্ড দেরি করলো আশরাফ, তারপর হঠাৎ পা পিছলে পড়ে গেল। সঙ্গে সঙ্গেই সিধে হলো সে, তবে একটা পা দুহাতে আঁকড়ে ধরে অপর পায়ে লাফাতে শুরু করলো। ব্যথায় বিকৃত হয়ে আছে চেহারা। তার কাতর কণ্ঠস্বর পরিষ্কার শুনতে পেল সোহানা। আমার পা, আমার পা মচকে গেছে, বাবারে মারে। আশ্চর্য, আপনি হাসছেন। ঘুরে দাঁড়ালো কোর্সিনেজ, দূরের দৃশ্যটা দেখছে। ঘৃণা ভরে কাঁধ ঝাঁকালো সে, তারপর আবার ফিরল তক্তাটার দিকে। হাতে বাগিয়ে ধরে আছে তলোয়ারটা। তক্তায় আঁকা টার্গেটে হামলা করতে যাবে, হঠাৎ শুনতে পেল, স্টুপিড বাস্টার্ড, সারাটা দিন কাঁটা চামচ নিয়ে মরা কাঠের উপর বীরত্ব ফলাচ্ছে। ঝট করে মাথা ঘোরালো সে, দেখল চোখে আগুন নিয়ে তার দিকে তাকিয়ে রয়েছে সোহানা। ট্রেঞ্চের পাশে আরেকটা পাথর রাখলো সোহানা। কোর্সিনেজের দিকে পিছন ফিরল। ১ সেকেন্ড পর আবার গলাটা শুনতে পেল কোর্সিনেজ। অ্যামেচার আর বলে কাকে, তা না হলে সারাদিন ৯ ঘন্টা তলোয়ার হাতে নিয়ে ঘুরে বেড়ায়। শালা কাপুরুষ। তক্তার দিকে ঘুরতে যাচ্ছিল কোর্সিনেজ, স্থির পাথর হয়ে গেল। গলাটা সোহানার, এতক্ষণে নিশ্চিত হলো সে। রাগে গরম হয়ে উঠল তার শরীর। প্রায় হোঁচট খেতে খেতে ছুটে এলো সে, ট্রেঞ্চের কিনারে থমকে দাঁড়ালো। নিচের দিকে তাকিয়ে আছে। আমাকে তুমি কিছু বললে? তার গলায় অবিশ্বাস। ঘাড় ফিরিয়ে তাকালো সোহানা, নির্লিপ্ত ভঙ্গিতে কাঁধ ঝাঁকালো, তারপর আরেকটা পাথর তোলার জন্য ঝুঁকলো। ওর কাঁধের ওপর বাতাসে শীষ কাটলো তলোয়ারটা। আমাকে কিছু বললে তুমি? ছোট একটা লাফ দিয়ে ট্রেঞ্চ থেকে উঠে এলো সোহানা, ওপার থেকে সরাসরি কোর্সিনেজের দিকে তাকালো। চোখ দুটো থেকে আগুন ঝরছে। ১৫ গজ দূরে একটা বোল্ডারের ওপর থেকে সিধে হলো একজন গার্ড, হাতের সাবমেশিন গান সরাসরি সোহানার দিকে তাক করলো। মাথাটা সামনের দিকে বাড়িয়ে দিল কোর্সিনেজ। মেয়েটার আচরণে এমন কিছু একটা আছে। প্রচন্ড ঘৃণা ও রাগে টগবগ করে ফুটতে শুরু করেছে তার রক্ত। কি বললে তুমি? তীক্ষ্ণ কর্কশ স্বরে গর্জে উঠল সে। ধীরে ধীরে রাগের ভাবটা সোহানার চেহারা থেকে মিলিয়ে গেল, যেন কোর্সিনেজ ক্ষেপে ওঠায় ভয় পেয়েছে ও। বোধহয় কিছু চিন্তা করছিলাম, বিড়বিড় করে বলল সে। তুমি শুনে ফেলেছ। কি চিন্তা করছিলে? ঘেউ ঘেউ করে উঠল কোর্সিনেজ। অন্যদিকে মুখ ফিরিয়ে নিল সোহানা, চোখ মিটমিট করলো বার কয়েক, তারপর অলস ভঙ্গিতে একটা হাই তুলল। বিদ্যুৎ বেগে তলোয়ার চালালো কোর্সিনেজ, চাবুকের মতো। বাতাসে শীষ কাটলো ফলাটা। দেখা গেল চোখের পলকে সরে গেছে সোহানা, সরে গিয়ে দাঁড়িয়ে আছে পায়ের আঙুলে ভর দিয়ে। ছুটে এলো কোর্সিনেজ, পর মুহূর্তে আবার তলোয়ার চালালো। দ্বিতীয়বারও টার্গেটকে নাগালের মধ্যে পেল না সে। লাফ দিয়ে ট্রেঞ্চের এপারে চলে এলো কোর্সিনেজ, তার মাথায় রক্ত চড়ে গেছে। শয়তান মেয়েটাকে আজ ২ টুকরো করে ফেলবে সে। দ্রুত পিছিয়ে যাচ্ছে সোহানা, উঁচু নিচু মাটির উপর যেন একটা বিড়াল। হোঁচট খেতে খেতে সামনে বাড়ছে কোর্সিনেজ, এগিয়ে আসছে গার্ডটাও, চেহারায় অনিশ্চিত একটা ভাব। সাবমেশিন গানটা নিচের দিকে তাক করা। গোটা দৃশ্যটা যে কোনো মুহূর্তে বীভৎস হয়ে উঠতে পারে। সোহানা শান্ত, তবে অসম্ভব ক্ষিপ্র। কোর্সিনেজ রাগে ফুঁসছে, সোহানাকে নাগালে পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে। হাত দুটো পেছনে সোহানার, পিছু হটছে, লাফ দিয়ে সরে যাচ্ছে একপাশে। প্রতিটি আঘাত এখনো ১/১ ইঞ্চির জন্য এড়িয়ে যাচ্ছে ও। ২ বার মরতে মরতে বেঁচে গেল সোহানা। তলোয়ারের সরু ডগা ছুঁয়ে দিল একবার ওর পাঁজর, আরেকবার ওর পা।
সোহানা ধারণা করলো নিশ্চয়ই সব দেখতে পাচ্ছে পাইথন। অন্তত কোর্সিনেজের শেষ চিৎকারটা তার কানে না গিয়ে পারে না। হাঙ্গেরিয়ান মেজর আবার ছুটে এলো, নিজের ভাষায় গালিগালাজ করছে সোহানাকে। 50 গজ দূর থেকে গম গম করে উঠল পাইথনের গলা। মেজর কোর্সিনেজ, ক্ষান্ত হও, ইফ ইউ প্লিজ। কিন্তু আবার হিস হিস করে উঠল কোর্সিনেজের তলোয়ার। আবার যখন কথা বলল পাইথন, মনে হলো অনেক কাছে চলে এসেছে। গলাটা শান্ত ও কৌতুকময় লাগলো সোহানার কানে। তোমার আবেগের রাশ টেনে ধরো কোর্সিনেজ, তা না হলে তোমার মাথাটা পাথরে ঠুকে কাদা বানিয়ে ফেলবো আমি। স্থির হয়ে গেল কোর্সিনেজ, হাঁপাচ্ছে। ধীরে ধীরে নিচু করলো হাতের তলোয়ার। এগিয়ে এলো পাইথন, তাড়াহুড়ো করছে না, অথচ প্রকাণ্ড পা দুটো অবিশ্বাস্য দ্রুত বেগে দূরত্বটুকু পেরিয়ে এলো। তার পিছু পিছু প্রায় ছুটে আসতে হলো আশরাফকে, তবে মনে রেখেছে খোঁড়াতে হবে। ওহ ডিয়ার মি! পাইথনের গলায় উল্লাস। কি ঘটেছে এখানে? বীরত্ব মেজর কোর্সিনেজকে অপমান? সোহানা চৌধুরী? সোহানার উপর এখনো স্থির হয়ে আছে কোর্সিনেজের চোখ। চোখ দুটো থেকে যেন আগুন ঠিকরে বেরোচ্ছে। কুত্তিটা আমাকে অপমান করেছে। কথা বেঁধে যাচ্ছে তার মুখে। অসম্ভব! কৃত্রিম আতঙ্কে শিউরে উঠল পাইথন। এ অসম্ভব! আমি বলছি কুত্তিটা আমাকে অপমান করেছে। সোহানার দিকে তাকালো পাইথন। সত্যি? অভিযোগটা সত্যি? কোর্সিনিজের মতো একজন বীর পুরুষকে তোমার মতো একটা অবলা নারী কিভাবে অপমান করতে পারে? এ আমি কিভাবে বিশ্বাস করব? চোখের উপর একটা হাত ঘষল সোহানা। ওর হাতের ওই তলোয়ারটা। ওর গলায় তীব্র ঝাঁজ। সারাদিন, প্রত্যেক দিন বাতাসে শুধু নাড়ছে আর নাড়ছে। এ অসহ্য। কোর্সিনেজের গলার সবকটা রগ ফুলে উঠল। নাড়ছে, বাতাসে নাড়ছে। গলার আওয়াজে শুনে মনে হবে বিস্ময়ে আহত বোধ করছে পাইথন, কিন্তু কুৎসিত মুখে হাসির কমতি নেই। মাই ডিয়ার সোহানা চৌধুরী, বিখ্যাত একজন ফেন্সিং মাস্টার সম্পর্কে এ ভাষায় কথা বলা উচিত নয় তোমার। বিখ্যাত কি? সোহানার উচ্চারণ ভঙ্গিতে এমন ঘৃণা ঝরে পড়ল, শব্দ দুটো যেন খুরের মতো ধারালো। হিস হিস করে শ্বাস টানল কোর্সিনেজ। তলোয়ারটা বিদ্যুৎ বেগে মাথার উপর তুলল সে। পাইথন বলল, নো। শান্ত নির্দেশ, কিন্তু হাতুড়ির বাড়ির মতো আঘাত করলো কোর্সিনেজকে। তলোয়ার নিচু করলো সে, ফোঁস করে নিঃশ্বাস ছাড়ছে। দ্রুত এগিয়ে আসতে দেখা গেল পেনিফিদারকে। একটা হাত ধরে জেনিকে টেনে আনছে সে। তার পাংশুটে মুখে এখনো রোদ লাগেনি, পরনের সাদা শার্টটা সদ্য ইস্ত্রি করা। ধমকের সুরে জানতে চাইল, কি ঘটছে এখানে? আমাদের সুহানা চৌধুরী মেয়েলি বদমেজাজের শিকার হয়ে পড়েছে, সকৌতুকে বলল পাইথন। কোর্সিনেজের পারফরমেন্স দেখে বেচারার মনে হয়েছে ব্যাপারটা স্নায়ু বিদারক, কিন্তু মেজর কোর্সিনেজের মনে হয়েছে তাকে অপমান করা হয়েছে। ম্লান নিষ্প্রাণ চোখ তুলে সুহানার দিকে তাকালো পেনিফিদার। কিলহার! অকস্মাৎ নির্দেশ দিল সে। হারামজাদির কোনো কুমতলব আছে। কোর্সিনেজ, ঝামেলা শেষ করো এই মুহূর্তে। এটা কি তোমার সুচিন্তিত সিদ্ধান্ত? সাগ্রহে জানতে চাইল পাইথন, যেন পেনিফিদারের সিদ্ধান্ত তার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তুমি ঠিক জানো সোহানা চৌধুরী কোনো ফোন দিয়ে আসছে? পেনিফিদার আবার বলল, কিলহার। সত্যি কথা বলতে কি, সোহানা চৌধুরী বা মাসুদ রানা যদি কোনো মতলব আটত, ভারী খুশি হতাম আমি। খেদ প্রকাশের সুরে বলল পাইথন। কিন্তু না, আমাকে ওরা এত ভয় পায় যে কিছু করার কথা ভাবতেই পারছে না। আমার ধারণা পেনিফিদার, তুমি একটু বেশি সন্দেহপ্রবণ হয়ে উঠেছ। নারী, ঈশ্বর ওদের উপর করুণা বর্ষণ করুন, দুর্বল প্রজাতির জীব। এমনকি সোহানা চৌধুরীর মতো নারীও নেহাতি অবলা প্রাণী, বিশেষ করে আমি যেখানে উপস্থিত আছি। বাতাসে তলোয়ার নাড়তে দেখে তার নার্ভে টান পড়েছে। ব্যাপারটা নেহাতি হাস্যকর মেয়েলি দুর্বলতা নয় কি? আমার নিশ্চিত বিশ্বাস এ ব্যাপারে ফ্রয়েডীয় একটা ব্যাখ্যা না থেকেই পারে না। কিলহার! আবার হিস হিস করে উঠল পেনিফিদার। এবার তার গলায় রাগ। তুমি মারো ওকে পাইথন, এখনই। মাথা নাড়ল পাইথন। আনন্দ ফুর্তিতে বাগড়া দেওয়া উচিত নয় পেনিফিদার। প্রতিটি অনুষ্ঠানের একটা সূচি থাকা দরকার। প্রথমে ফুলের তোড়া দিয়ে অভ্যর্থনা, তারপর পরিস্থিতির উত্তেজক স্বাদ গ্রহণ, সবশেষে বিদায় সম্বর্ধনা। প্রত্যেকেরই নিজস্ব একটা পদ্ধতি ও কর্মসূচি থাকে। আমারটা কি তুমি তা জানো। তাছাড়া পেনিফিদার, তার ঠোঁটে তাচ্ছিল্যের হাসি, অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেমের কথা কখনো ভুলো না। গুপ্তধন মাটির ওপর তোলা হলে তোমার নিজস্ব পদ্ধতিতে যা খুশি করতে পারো তুমি, কিন্তু তার আগে পর্যন্ত কর্তব্য পালনের ধারায় আমি খানিকটা বৈচিত্র্য, স্টাইল ও জাঁকজমক আনতে চাই। রাগে পেনিফিদার কথা বলতে পারল না। সোহানার দিকে তাকালো পাইথন, তার গলায় শান্ত বিনয়।
যে কোনো বিচারে আমাদের মেজর কোর্সিনেস দুনিয়ার অন্যতম সেরা সোর্সম্যান। তাকে তুমি ছোট করার চেষ্টা করেছো, তুচ্ছ বলতে চেয়ে উপহাস করেছো। এমন হতে পারে, এমন হওয়া কি আদৌ সম্ভব যে তার নৈপুণ্য ও দক্ষতা তুমি উপলব্ধি করতে পারোনি? হাত ঝাপটা দিয়ে ভুরু থেকে চুল সরালো সোহানা। ওর দক্ষতা বা নৈপুণ্য সম্পর্কে আমি কিছু জানি না। চট করে একবার কোর্সিনেজের দিকে তাকালো ও, তারপর নির্লিপ্ত ভঙ্গিতে কাঁধ ঝাঁকালো। তবে আমার সন্দেহ আছে তক্তাটা এখনো কাটা হয়েছে কিনা। যদি হয়ে থাকে তাহলে ওটারই একটা টুকরো দিয়ে মেরে তক্তা বানানো যায় ওকে। এক মুহূর্তের জন্য নিস্তব্ধতা অটুট হয়ে থাকলো। জেনির মুখ সাদা হয়ে গেছে, কোর্সিনেজের মুখও, তবে কারণটা আলাদা। মনে মনে চিৎকার করছে আশরাফ, ইয়াল্লাহ সোহানা থামো, তুমি কি পাগল হয়ে গেছো? তারপর কোর্সিনেজ নড়ে উঠতেই গলা ছেড়ে হেসে উঠল পাইথন। তার বিরাট অবিশ্বাস্য লম্বা হাতটা ঝট করে সামনে বাড়ল, খপ করে ধরে ফেলল কোর্সিনেজের একটা কাঁধ। না না মেজর কোর্সিনেজ, অদম্য হাসির ফাঁকে কথা বলছে সে। আমি স্বীকার করতে বাধ্য। স্বীকার না করে আমার উপায় নেই যে সোহানা চৌধুরী তোমাকে খোঁচাচ্ছে। কিন্তু তুমি নিশ্চয়ই অপমানের প্রতিশোধ নিতে চাইবে উপযুক্ত পদ্ধতিতে, নয় কি? ধীরে ধীরে মাথা ঘুরিয়ে পাইথনের দিকে তাকালো কোর্সিনেজ। খুনের নেশাটা চোখ থেকে মিলিয়ে গেল। তার বদলে দৃষ্টিতে ফুটে উঠল ব্যাকুল একটা আগ্রহ। উপযুক্ত পদ্ধতিতে? খসখসে গলায় জানতে চাইল সে। তোমার কাছে তলোয়ার আছে দুটো, আমার বিশ্বাস। কোর্সিনেজের কাঁধ থেকে হাতটা নামালো পাইথন। ডুয়েল মেজর কোর্সিনেজ, ভারী উপভোগ্য হবে বলেই আমার ধারণা। তোমাকে ধন্যবাদ দিতে হয় কারণ তুমি আমার একটা সমস্যার সুন্দর সমাধান করে দিয়েছো। মাসুদ রানার বিদায় সম্বর্ধনাটা কিরকম হবে সে আমি ঠিক করে রেখেছি, কিন্তু সোহানা চৌধুরীকে নিয়ে কি করব ভেবে পাচ্ছিলাম না। ডুয়েল, ঠিক আছে। প্রায় অনুভব করতে পারছি তোমার ছোট্ট গোলাপি হৃৎপিণ্ডটা উল্লাসে লাফাতে শুরু করেছে মেজর কোর্সিনেজ। ক্ষীণ ব্যঙ্গটুকু খেয়াল করল না কোর্সিনেজ। একদৃষ্টে সোহানার দিকে তাকিয়ে আছে সে। উত্তেজনায় ও উল্লাসে ঘামছে তার মুখ। কখন? ফিসফিস করে বলল সে। চোখ তুলে আকাশটা একবার দেখে নিল পাইথন। দিনের আলো শেষ হয়ে এসেছে। তাছাড়া ঠিক কি ঘটবে কল্পনা করার জন্য আমাদের সবারই একটু সময় পাওয়া উচিত। আমি জানি অপেক্ষার প্রতিটি মুহূর্ত অত্যন্ত উত্তেজক হবে। আমি এইমাত্র সিদ্ধান্ত নিলাম, আজ সন্ধ্যাবেলা ওদের যে যত্ন নেওয়ার কথা ছিল সেটা বাতিল করা হলো। সোহানা চৌধুরী আর তার বন্ধুরা যাতে আগামীকাল অনুষ্ঠিতব্য ডুয়েলের পরিণতি কল্পনা করে পুলকিত হবার সুযোগ পায়। তাহলে কাল কেমন? কাল এই সময়ের 1 ঘন্টা আগে, প্রাচীন অ্যারেনায়, কেমন? এক পা সামনে বাড়ল পেনিফিদার। তার চোখের সাদা অংশটুকু রাগে লালচে হয়ে আছে। তুমি পাগল হয়ে গেছো পাইথন, কর্কশ সুরে বলল সে। হতে পারে কোর্সিনেজ অন্যতম সেরা, কিন্তু তবু সোহানার হাতে খুন হয়ে যেতে পারে সে। আহত হবার ভান করল পাইথন। ওহ ডিয়ার মি, নো। মেজর কোর্সিনেজ ইস্পাতের জাল দিয়ে বানানো জ্যাকেট পরে থাকবে। পেনিফিদারের রাগ পানি হয়ে গেল। নিঃশব্দে হাসতে শুরু করলো সে। এখনো সোহানার দিকে তাকিয়ে রয়েছে কোর্সিনেজ। ওদের কথা শুনে তার চেহারায় আড়ষ্ট একটা ভাব ফুটল। না, প্রস্তাবটা আমি প্রত্যাখ্যান করছি। মেয়ের জ্যাকেট পরার কোনো ইচ্ছে আমার নেই। নেই যে তা আমি জানি, একমত হলো পাইথন, হাসছে। তবু ওটা তুমি পরবে কোর্সিনেজ, শুধু আমাকে খুশি করার জন্য। সব শালা কাপুরুষ। হঠাৎ গমগম করে উঠল রানার ভরাট কণ্ঠস্বর। একটা মেয়ের সঙ্গে লড়তে বলছো ওকে? তোমাদের লজ্জা করছে না? কোর্সিনেজের দিকে তাকালো ও, সোহানার পাশে এসে দাঁড়ালো। সাহস থাকে তো আমার সাথে লড়ো, দেখবো কেমন ফেন্সিং মাস্টার তুমি। রানা, তুমি চুপ করো, দ্রুত বলল সোহানা। খপ করে একটা হাত ধরে ফেললো ওর। ওর চ্যালেঞ্জ আমি গ্রহণ করলাম, ঘোষণার সুরে বলল কোর্সিনেজ। তবে প্রথমে আমি কুত্তিটাকে উচিত শাস্তি দিতে চাই। হাতটা ঝাপটা দিয়ে ছাড়িয়ে নিল রানা। তাকিয়ে আছে কোর্সিনেজের দিকে। তুমি একটা বেজন্মা। একজন ভদ্র মহিলার সাথে কিভাবে কথা বলতে হয় তাও শেখনি। সাহস থাকলে আগে তুমি আমার সাথে লড়বে, তারপর যদি শক্তি থাকে তো সোহানার সাথে লড়ো। না, প্রতিবাদ করলো সোহানা। বিরোধটা ওর সাথে আমার, তোমার সাথে ওর নয় রানা। এটা আমার লড়াই, আমাকে লড়তে দাও। এ ব্যাপারে পেনিফিদারের বক্তব্য কি? উৎফুল্ল পাইথন প্রশ্ন করল। শত্রু শিবিরে দ্বন্দ্ব দেখা দিয়েছে, আমরা ওদেরকে কিভাবে সাহায্য করতে পারি? আমার ধারণা রানাকে তুমি নিজের জন্য রিজার্ভ রাখতে চাও। তোমার আনন্দে আর কেউ ভাগ বসাক এ তুমি মানবে বলে মনে হয় না। ধন্যবাদ পেনিফিদার, আমার ইচ্ছার প্রতি সম্মান দেখানো তোমার উপর খুশি আমি। হাসছে পাইথন। সত্যি আমি দুঃখিত রানা, কোর্সিনেজের হাতে তোমার মৃত্যু নেই, তোমাকে মরতে হবে আমার হাতে। এটা তোমার নিয়তির লিখন, মেনে নাও।
ধীরে ধীরে স্বস্তির নিঃশ্বাস ছাড়ছে সোহানা। রানার দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, প্লিজ রানা। এ তুমি কি করলে? বলে ঘুরে দাঁড়ালো রানা। কারো দিকে না তাকিয়ে নিজের কাজে ফিরে যাচ্ছে। কাঁধ ও ঘাড়ের পেশি লোহার মতো শক্ত। মৃত্যুর গন্ধ পেয়ে আর্কিওলজিক্যাল টিমের সদস্যরা সোহানার কাছ থেকে দূরে সরে গেল। কমন রুমের দরজা বন্ধ হবার পর রাতের খাবার খেলো ওরা। যে যার বিছানায় চুপচাপ শুয়ে পড়ল। মিসেস হোয়াইটস্টোন তার স্বামীর বিছানায় বসে রয়েছেন। ছোট কামরাটায় বসে রয়েছে আশরাফ। বিড়বিড় করে বলল, বলতে চাইছো আর কোনো উপায় ছিল না? ছিল না আশরাফ, তোমাকে তো আগেই বলেছি আমি। কিন্তু বলনি একজন ফেন্সিং ফ্যানাটিকের টার্গেট হবার মতো বোকামি করতে যাচ্ছ? তুমি আর জেনি, এমনকি রানাও অ্যাকুয়েডাক্ট দিয়ে বেরিয়ে যেতে পারতে আজ রাতে। কিন্তু না, শুধু পালিয়ে যাওয়ার মধ্যে রোমাঞ্চ কোথায়? যেচে পড়ে বিপদ ডেকে আনার মধ্যেই না বিরক্ত। হেসে ফেলল সোহানা। তোমার বুঝি তাই ধারণা? আমি এর কোনো অর্থ খুঁজে পাচ্ছি না। নিজেকে তুমি বিপদে ফেলছো, কিন্তু তাতে লাভটা কি হচ্ছে? লাভ হচ্ছে এই যে এখান থেকে সবাইকে উদ্ধার করতে পারবো আমরা। কিভাবে? ব্যাখ্যা করো। আর সবাইকে মানেটা কি? মানে হলো আমরা চারজন আর আর্কিওলজিক্যাল টিমের সদস্যরা। কিভাবে? কিভাবে সেটা তোমাকে শুধু রানা ব্যাখ্যা করে বলতে পারে, জবাব দিল সোহানা। সবার দৃষ্টি আমার দিকে টেনে আনছি আমি। এটা আমার প্ল্যানের একটা অংশ বিশেষ। আমার ধারণা রানারও একটা প্ল্যান আছে। দুটো প্ল্যানই সফল হওয়া চাই, তবেই আমরা সবাইকে নিয়ে বেরিয়ে যেতে পারবো। সোহানার বিছানাতেই বসে রয়েছে রানা, কিন্তু কারো দিকে তাকাচ্ছে না বা কথাও বলছে না। ওর দিকে তাকালো আশরাফ, তবে গম্ভীর চেহারা দেখে কিছু জিজ্ঞেস করার সাহস হলো না তার। সোহানা বলল, সব কথা তোমার না জানাই ভালো আশরাফ। ভান করতে না হলে তোমার আচরণ যেমনটি হওয়া দরকার ঠিক তেমনটি হয়। সত্যি বলছি, খানিক আগে আমি যখন কোর্সিরিসকে ফাঁদে ফেলছিলাম তোমার চেহারাটা হয়েছিল মিলিয়ন পাউন্ড চুনির মতো। তোমার ওই চেহারা দেখে পাইথন বুঝে নিয়েছে ব্যাপারটা আমরা সাজাইনি। নিজের বিছানায় মাথার পেছনে হাত রেখে শুয়ে রয়েছে সোহানা। আশরাফ বসে আছে জেনির বিছানায় পাশাপাশি। শার্টের আস্তিন দিয়ে ভেজা মুখটা মুছল আশরাফ। আর চোখে রানার দিকে তাকালো একবার। সরাসরি প্রশ্ন নয়, যেন নিজের সঙ্গে কথা বলছে। বিড়বিড় করলো, কে জানে কাল এই সময় আমাদের মধ্যে সোহানা থাকবে কিনা। স্টপ দ্যাট, ধমক দিল সোহানা। কল্পনা শক্তিটাকে বরং অন্য কোনো কাজে লাগাও আশরাফ। শান্ত গলায় জেনি বলল, আমার এত ভয় লাগছে যে কথা বলতে পারছি না। সবকিছু কেমন যেন এলোমেলো লাগছে। তবে বুঝতে পারছি ঢিল একবার ছোড়া হয়ে গেছে, ওটাকে আর ফিরিয়ে আনা যাবে না। চেষ্টা করলেও এখন আর লড়াইটা বাতিল করা যাচ্ছে না। কাজেই সোহানাকে উত্ত্যক্ত করাটা ঠিক হবে না আশরাফ। মরিয়া হয়ে এবার সরাসরি রানার দিকে তাকালো আশরাফ। রানা, তুমি কিছু বলবে? আরেকটু অন্ধকার হলে অ্যাকুয়েডাক্টে নামবো আমি, শান্ত থমথমে গলায় বলল রানা। আজ আমি অনেকক্ষণ থাকবো ভেতরে। ফিরে এসে ধনুকের বাকি কাজটুকু শেষ করব। তুমি আশরাফ, আমি যে ছুরিটা পেয়েছি সেটার জন্য একটা হাতলের ব্যবস্থা করবে। হাতলটা কিভাবে ফলার সঙ্গে বাঁধতে হবে দেখিয়ে দিব আমি। আর একটা কথা, কাল তুমি খুঁড়িয়ে হাঁটার কথা মনে রেখো, তা না হলে সন্দেহ করবে পাইথন। জেনি, তোমারও একটা কাজ আছে। স্লিংটা দেখেছো তো? ওটার কিনারা চামড়া দিয়ে মুড়তে হবে। বেশ, ঠিক আছে। অধৈর্যভাবে হাত নাড়ল আশরাফ। কিন্তু আমি জানতে চাইছি সোহানা কি কাজটা ভালো করেছে? এখন আর সে প্রশ্ন তুলে লাভ নেই, বলল রানা। কাজটা কেন করেছে ও আমি জানি। তার মানে এই নয় যে এতে আমার সায় আছে। তবে তর্ক করে সময় নষ্ট করতে চাইছি না, কারণ একটা পর্যায় পর্যন্ত পরিস্থিতি আমাদের নাগালের বাইরে চলে গেছে। তোমাকে আমার একটা প্রশ্ন আছে জেনি। তার আগে আমারও কিছু বলার আছে। সামনের দিকে একটু ঝুঁকলো জেনি। বেশ, আগে তোমার কথা শোনা যাক। ক্লান্ত দেখালো জেনিকে। দীর্ঘ কয়েক সেকেন্ড চুপ করে থাকলো সে। তারপর বলল, ব্যাপারটা খারাপ নাকি ভালো বলতে পারছি না, তবে তোমাদের শোনা উচিত। কাল আমি ওদেরকে জানাবো গুপ্তধন পাওয়া গেছে। গুপ্তধন পাওয়া গেছে? প্রায় আঁতকে উঠল আশরাফ। কি করে জানলে তুমি? ক্ষীণ হাসির রেখা ফুটল রানার ঠোঁটে। তোমাকে আমি জিজ্ঞেস করতে যাচ্ছিলাম গুপ্তধন পেয়েছো কিনা। পেয়েছো যে বুঝলে কিভাবে? শেরশির ভাবটা কাল ও আজ দুদিনই অনুভব করেছি আমি, বলল জেনি। জমিনের শেষ অংশে বাজার এলাকার এক কোণে। হঠাৎ কেউ কোনো কথা বলল না। তারপর রানা জানতে চাইল, অনেক গভীরে? না, খুব গভীর হলে এতটা শিরশির করতো না। এখন বলো, কি করলে ভালো হয়? বিছানার উপর উঠে বসলো সোহানা, তাকিয়ে আছে রানার দিকে। কয়েক সেকেন্ড চিন্তা করলো রানা,
সবাই অপেক্ষা করছে। তারপর বলল ও, কিছুই গোপন করো না জেনি, ওদেরকে জানাও। তবে একটা বিশেষ সময়ে জানাতে হবে ওদেরকে। এই ধরো কাল ৬টা বাজার কয়েক মিনিট আগে। বুকের ভেতর আশরাফের ছোট্ট হৃৎপিণ্ড লাফ দিল। কয়েক মিনিট আগে? তার মানে সোহানার সঙ্গে কোর্সিনেজের লড়াই শুরু হবার কয়েক মিনিট বাকি থাকতে জেনির ঘোষণা পাইথনের মনোযোগ কেড়ে নেবে। সেই মুহূর্তে বাকি আর কোনো কিছুরই কোনো গুরুত্ব থাকবে না। তাতে অবশ্য পাইথন তার পরিকল্পনা বাতিল করবে না, বলল রানা। শূন্যে তাকিয়ে আছে, কথাগুলো যেন ওর চিন্তার অংশবিশেষ। সন্ধ্যের খানিক আগে, কাজেই তখনই মাটি খুঁড়তে চাইবে না সে। বিশেষ করে জেনি, তুমি যদি বলো যে মাটির অনেকটা গভীরে আছে ওগুলো। হ্যাঁ, তাই বলবে। তুমি পেয়েছো, এতে সাংঘাতিক খুশি হবে সে। খবরটাকে সে অতিরিক্ত আনন্দ হিসেবে নেবে। আশরাফ অনুভব করলো তার পেটের ভেতরটা মোচড় খাচ্ছে। বমি ভাবটা ঠেকানোর জন্য দাঁতে দাঁত চাপলো সে। বলল, কিন্তু ওদেরকে জানাবার দরকারটা কি? সাথে সাথে ওদের দৃষ্টি আমাদের ওপর থেকে সরে যাবে। অন্য কোনো ব্যাপারে তেমন মনোযোগ দেবে না। আমাদের ওপর নজর রাখার জন্য ১ বা ২ জন গার্ডও কমবে। কারণ পাইথন অবশ্যই বাজার এলাকায় পাহারার ব্যবস্থা করবে। অন্তত পেনিফিদারকে সে বিশ্বাস করে না এ কথা বোঝাবার জন্য। আর সবার মতো পেনিফিদারকে খুঁজিয়েও আনন্দ পায় সে। জেনি বলল, পেনিফিদার চাইবে চারদিকে ইলেকট্রিক ল্যাম্প জ্বেলে সারা রাত মাটি খোঁড়া হোক। আশরাফের দিকে তাকালো রানা। হ্যাঁ, কিন্তু পাইথন তা চাইবে না। ভিক্টর ক্যানিং এর কাছ থেকে জেনেছে সে আমাদের খোঁজে এখানে কেউ আসার আগে আনন্দ ফুর্তি করার জন্য অন্তত হপ্তা দুয়েক সময় পাবে সে। আর গুপ্তধন মাটির ওপর তোলা হয়ে গেলেই তার মাতব্বরি শেষ। দায়িত্ব তুলে দিতে হবে পেনিফিদারের হাতে। পাইথনকে আমি যতটুকু বুঝি, প্রথমে সে তার আনন্দটুকু পেতে চাইবে। ক্লান্ত দেখালো আশরাফকে। তার আনন্দ? হ্যাঁ, তুমি বোধহয় ঠিকই বলছো। কিছুক্ষণ কেউ আর কোনো কথা বলল না। হঠাৎ লক্ষ্য করলো আশরাফ তার দিকে তাকিয়ে রয়েছে রানা। দৃষ্টিটা জেনির উপর পড়ল, তারপর আবার ফিরে এলো তার উপর। ছোট্ট করে মাথা ঝাঁকিয়ে উঠে দাঁড়ালো সে। একটা হাত ধরলো জেনির। চেষ্টা করে এমন এক খুশির সুরে কথা বলল সে, মনে হলো যেন কত যুগ আগে এই সুরে কথা বলতো। আমি স্যান্ডবাথ নিতে যাচ্ছি। আমার পিঠে বালি ঘষে দেওয়ার দুর্লভ সুযোগটা লটারিতে জিতে নিয়েছে মিস জেনি উডহাউস। ব্যবহার করা বালি পরে ২০ টাকা দরে প্রতি চামচ ভক্তদের মধ্যে বিক্রি করা হবে। মৃদু হাসি বেরোলো জেনির গলা থেকে, তবে প্রায় সঙ্গে সঙ্গে ফোঁপানোর আওয়াজে পরিণত হয়ে থেমে গেল সেটা। তাড়াতাড়ি বলল সে, দুঃখিত। দ্রুত দাঁড়ালো, আশরাফের হাত ধরে বেরিয়ে গেল কামরা থেকে। ওরা চলে যেতে বিছানার উপর শুয়ে পড়ল সোহানা, চোখ বুজল। একটু পর বলল, ওদেরকে শান্ত রাখার দায়িত্বটা তোমার রানা। কাজটা আমি করতে পারলে ভালো হতো, কিন্তু। রানা কিছু বলছে না দেখে চোখ খুলল সোহানা। ওর মনে হলো কথাটা শুনতে পায়নি। মাটির দিকে তাকিয়ে কি যেন চিন্তা করছে রানা। একটু পর শান্ত গলায় বলল, বিপদটাকে আমার দিক থেকে নিজের দিকে টেনে নিলে, কিন্তু তাতে লাভটা কি হবে সোহানা? আমার ওপর রাগ করো না প্লিজ। এ সব দিক থেকে ভালো হয়েছে। আমার ওপর কোর্সিনেজের কোনো সাইকোলজিক্যাল ডমিনেশন নেই। মুখ তুলে সোহানার দিকে তাকালো রানা। তলোয়ার তার প্রিয় অস্ত্র, ফেন্সিং তার নেশা। কিন্তু তোমার শুধু শখ সোহানা। এ পর্যন্ত যত লোকের সাথে তুমি খেলেছ, তাদের সবার চেয়ে ভালো করবে ও। হ্যাঁ, ভালো একজন ফেন্সার। তার মানেটা কি? জাস্ট ফিগার হাউ দ্যাট লিমিটস হিম। খুবই ধীরে ধীরে চিন্তার রেখাগুলো রানার মুখ থেকে মিলিয়ে যেতে শুরু করলো। চোখে উদ্বেগের বদলে চকচকে একটা ভাব ফুটে উঠল। ভালো একজন ফেন্সার মানে কেতাবের নিয়ম ধরে খেলবে ও। সামান্য হাসলো, তারপর নিচের ঠোঁটটা দাঁত দিয়ে কামড়ে ধরে ভুরু কোঁচকালো। কিন্তু হারামজাদা স্টিল জ্যাকেট পরে থাকায় বিরাট একটা সুবিধা পাবে। পারবে তো সোহানা? পারবো কিনা তা আমি ভাবছি না, বলল সোহানা। আমি জানি আমাকে পারতেই হবে। মাথা ঝাঁকালো রানা। আর সবকিছু বাদ দিলেও সোহানার এই গুণটা গর্বিত করে তোলে ওকে। এই গুণের প্রয়োগ ঘটাবার প্রয়োজন খুব কমই দেখা দেয়। তবে যখন দেখা দেয় তখন সোহানার মধ্যে কোনো দ্বিধা থাকে না, থাকে না আত্মবিশ্বাসের কোনো অভাব। কাউকে খুন করা যখন একান্ত জরুরি হয়ে ওঠে, অত্যন্ত দক্ষ ও কৌশলী হয়ে ওঠে সোহানা। অনেকেই হয়তো ব্যাপারটা পছন্দ করতে পারবে না, যারা কখনো অস্তিত্ব রক্ষার যুদ্ধে অংশগ্রহণ করেনি। তোমার জায়গায় আমি লড়তে চাই একথা বলে এখন আর কোনো লাভ নেই। ব্যাপারটা যখন ঘটিয়েই ফেলেছ, ধরে নাও তোমার প্রতি আমার সমর্থনই আছে। তবে আমিও তৈরি থাকবো। কিসের জন্য তৈরি থাকবে খোলাসা করে বলল না রানা। লড়াইয়ের আগে খারাপ দিকটা সোহানাকে মনে করিয়ে দিতে চাইছে না। আরেকটা কথা, যদি সুযোগ পাও তোমাকে একটু অভিনয় করতে হবে।
কথা দাও, ভালো হলে অস্কার পাবো, বলল সোহানা। রানার কাঁধে চিবুক রাখল। তার চেয়েও বড় পুরস্কার, আমরা সবাই পুনর্জীবন লাভ করব, বলল রানা। বেশ, বলো কি ধরনের অভিনয় করতে হবে, কার সাথে? এক সেকেন্ড ইতস্তত করলো রানা, তারপর বলল, ব্রুনেলের সাথে। ব্রুনেলের সাথে? সোহানা নয়, হেসে উঠল ওর চোখ দুটো। ও আচ্ছা, বুঝতে পারছি কি অভিনয় করতে হবে, কেন করতে হবে। এটাই তাহলে তোমার প্ল্যান? পারবে? মৃদু কণ্ঠে জিজ্ঞেস করলো রানা। নির্ভর করছে টোপটা ব্রুনেল নেয় কিনা তার উপর। আমার ধারণা নেবে। ওদের মধ্যে একমাত্র তার দৃষ্টিতেই নোংরামি লক্ষ্য করেছি আমি। আমিও, বলল রানা। সেজন্যই কাজটা দিতে চাইছি তোমাকে। এবার তোমার প্ল্যানটা পুরো ব্যাখ্যা করো রানা। আমি জানি অন্যের লেখা হুবহু নকল করতে পারো তুমি। হেসে ফেলল রানা। তাহলে আর আমার ব্যাখ্যা করার থাকলো কি? সবই তো বুঝে ফেলেছো। সোহানা জিজ্ঞেস করলো, দুটো প্ল্যানই যদি সফল হয় তাহলে কি ঘটবে? কাল রাতে এখান থেকে বেরিয়ে যাব আমরা। সবাইকে নিয়ে? হ্যাঁ, সবাইকে নিয়ে। অনেকক্ষণ আর কোনো কথা হলো না। রানা সোহানার প্ল্যান নিয়ে চিন্তা করছে, সোহানা রানারটা নিয়ে। সোহানার প্ল্যানটা সফল হবে কিনা নির্ভর করছে কালকের জীবন মরণ লড়াইটার উপর। কোর্সিনিস খুন করবে সোহানাকে নাকি সোহানা খুন করবে কোর্সিনিসকে? 30 মিনিট পর অ্যাকোয়াডাক্টে নামলো রানা। আশা করছে টানেল থেকে অপর প্রান্তে বেরোতে পারবেও, জরুরি কয়েকটা কাজও সেরে আসবে। এবারও কাপড় পরলো না, তবে বড় একটা চাদর জড়িয়ে নিল শরীরে, মুখে ছাই মাখলো খানিকটা। অস্ত্র বলতে ছুরি, লোহার ছেনি আর জোড়া লাগানো এক প্রস্থ রশি নিল রানা। ছেনিটা বালি ও মাটি সরাবার কাজে লাগবে। মাত্র দুটো শাখা অ্যাকোয়াডাক্টে এসে মিলিত হয়েছে। প্রথমবারের মতো এবারও ওগুলোকে পাশ কাটালো রানা। মেইন চ্যানেলটা ধরে এগুলো। ঘন ঘোর অন্ধকারে দ্রুত এগুলো ও 2 মিনিট পর পর 30 সেকেন্ডের জন্য বিশ্রাম নেওয়ার জন্য থামলো। অবশেষে বাধাটার সামনে এসে স্থির হলো। মাটি আগেই সরিয়ে রেখে গেছে রানা। এবার হাত নিয়ে পাথর সরাতে শুরু করলো। আলগা পাথর সরাতে অসুবিধা হলো না, কিন্তু সংখ্যায় এত বেশি যে কোথায় রাখবে ভেবে পেল না ও। পিঠের উপর দিয়ে যদি পিছন দিকে ফেলে ফেরার পথ বন্ধ হয়ে যাবে। খানিক চিন্তা করে শরীর থেকে চাদরটা খুলে ফেললো ও। নিজের সামনে ভাঁজ খুললো যতটা পারা যায়, 8-10টা পাথর রাখলো সেটার উপর। চাদরে মুড়ে পিছু হটতে শুরু করলো। মাথায় এসে শাখা অ্যাকোয়াডাক্টের ভেতর ঠেলে দিল পাথরগুলো। এভাবে 4বার যাওয়া আসা করতে হলো ওকে। মেইন চ্যানেলের সামনে আর কোনো পাথর নেই, তবে মাটি আছে, ছেনি দিয়ে সরাতে হবে। 10 মিনিট মাটি সরাবার পর সামনে আরেকটা শাখা টানেল পেল রানা। অন্ধকারে হাতড়ে বুঝলো মাটি ও পাথর এটা থেকে গড়িয়ে পড়ে মেইন চ্যানেলটাকে বন্ধ করে রেখেছিল। আরো কিছু মাটি ও পাথর সরিয়ে বিশ্রাম নিচ্ছেও। সামনে যতদূর হাত যায় আর কোনো বাধা অনুভব করছে না, তবে অন্ধকার আগের মতোই নিশ্ছিদ্র। বিশ্রাম নেওয়ার পর আবার ক্রল করে এগোলো রানা। 3 কি 4 মিনিট এগোবার পরই অন্ধকারের রং বদলে গেল। ভালো করে তাকাতে রাতের কালো আকাশে মিটমিট করতে দেখলো কয়েকটা তারাকে। ওর আন্দাজ ভুল প্রমাণিত হয়নি। চ্যানেলটা একটা পাহাড়ি নালার ঢালু গা ফুঁড়ে বেরিয়েছে। চ্যানেলের মুখের কাছে ইটের গাঁথুনিও আছে খানিকটা, নালার পানি যাতে চ্যানেলে ঠিকমতো ঢুকতে পারে। প্রাচীন মাসের পৌরকর্তারা সিস্টেমটাকে স্বয়ংসম্পূর্ণ করেই তৈরি করেছিল। রাতের হিম বাতাসে স্থির দাঁড়িয়ে থাকলো রানা। মুক্তির আকস্মিক অনুভূতিটা পুলক ছড়িয়ে দিল শরীরে। 1 মিনিট অপেক্ষা করার পর পাহাড়ের গা ঘেঁষে সাবধানে এগোলো ও। মাছকে ঘিরে থাকা পাহাড়ের বাইরের দিকেটা। চারদিকে ঘুরে ফিরে দেখতে 2 ঘন্টা সময় নিল নানা। আরো 70 মিনিট লাগলো জরুরি কাজটা সারতে। প্রতিটি মুহূর্ত সতর্ক হয়ে থাকলো, কারো চোখে ধরা পড়া চলবে না। এয়ার স্ট্রিপে কোনো পাহারা নেই, তবে সেসনাটা রাতে যখন এখানে থাকে তখন নিশ্চয়ই পাহারার ব্যবস্থা করা হয়। উপত্যকার মুখে একজন গার্ড রয়েছে। প্রথমে রানা সিদ্ধান্ত নিল গার্ডদের পালা বদলটা দেখে যাবে, সময়টা জানা দরকার। হাতে ঘড়ি নেই, তবে ওর সময় জ্ঞান প্রখর। এখন কটা বাজে প্রায় নির্ভুলভাবে বলে দিতে পারে। আড়াল থেকে গার্ডের দিকে একদৃষ্টে তাকিয়ে আছে। 10 মিনিট পর্যন্ত লোকটাকে একবারও নড়তে না দেখে সিদ্ধান্তটা পাল্টালো। লোকটা সম্ভবত ঘুমাচ্ছে, কাজেই ওকে পাশ কাটিয়ে উপত্যকার ভেতর ঢোকার এটা একটা সুবর্ণ সুযোগ। তবে সত্যি সত্যি ঘুমাচ্ছে কিনা জানার জন্য আরো কিছুক্ষণ দেখা দরকার। গার্ডের উপর একটা চোখ থাকলো, আশপাশটাও দৃষ্টি বুলিয়ে দেখে নিল ও। উপত্যকার মুখ থেকে 100 গজ দূরে বড় একটা গুহা রয়েছে। প্রফেসর ওয়ারস্টোন যখন আর্কিওলজিক্যাল টিম নিয়ে এখানে প্রথম আসেন, গুহাটাকে সম্ভবত জিনিসপত্র রাখার কাজে ব্যবহার করা হয়েছে তখন। উপত্যকায় ঢোকার পুরোটা পথ তখনও পরিষ্কার করা হয়নি।
এখনো গুহাটাকে পেট্রোল স্টোর হিসেবে ব্যবহার করা হচ্ছে। খানিকটা এগুলো রানা গার্ডের ওপর চোখ রেখে, তারপর থামলো। লোকটা এখনো নড়ছে না। আবার গুহার দিকে ফিরল ও। চাঁদের আলোয় গুহার ভেতরটা আবছাভাবে দেখতে পেল। অনেকগুলো ড্রাম রয়েছে, প্রতিটি 30 গ্যালনের, সব মিলিয়ে 42টা ড্রাম। উৎসাহ বোধ করলো রানা। বোল্ডারের পেছনে গা ঢাকা দিয়ে আরো কিছুটা সামনে বাড়ল। গার্ডের কাছ থেকে অনেকটা দূরে সরে এসেছে, তবে এখনো তাকে দেখতে পাচ্ছে। গুহার ভেতর কিছু নড়ছে না দেখে ভেতরে ঢুকে পড়ল রানা। পেট্রোলের গন্ধ পেল নাকে। ড্রামগুলোর পাশে চাকা লাগানো একটা পাম্প হাত দিয়ে চালাতে হয়। এক জায়গায় অনেকগুলো বাঁশ, কুণ্ডলি পাকানো নাইলনের রশি ও অত্যন্ত হালকা রাবারাইজড নাইলনের ভাঁজ করা শীটের একটা স্তূপ, কিনারে চৌক আকৃতির ফুটো। বোঝা গেল প্রফেসর হোয়াইটস্টোন প্ল্যান করেছিলেন কাজ করার সময় তার টিমের সদস্যরা যেন রোদ থেকে বাঁচতে পারে। এসব বিবেচনাবোধকে প্রশ্রয় দেয়নি পাইথন। গুহার ভেতর আরো রয়েছে একটা ট্রলি, নাকি ট্রেইলর। অন্ধকারে যতটুকু সম্ভব জিনিসটা পরীক্ষা করলো রানা। ওটার উপর হাত বুলাচ্ছে, নতুন একটা চিন্তা ঢুকলো মাথায়। ট্রলি ওটা, 3টে চাকার উপর, প্ল্যাটফর্মটা তেকোনা। চাকায় ওগুলো ডেজার্ট টায়ার। পেছনের চাকা দুটো বড়, সামনেরটা ছোট। বসানো হয়েছে একটা টিলার স্টিয়ারিং বারের নিচে। মজবুত অ্যাঙ্গল আয়রনগুলো জোড়া লেগে ত্রিভুজটার ডগা তৈরি করেছে। ওগুলোর মাঝখানে লম্বা একটা ফাঁপা পাইপের গোড়া পেল রানা, ভাড়া বাঁধার মতো পোলের মতো। ট্রলির চেসিস, অ্যাঙ্গপোল আয়রন ও পোল এগুলো মিশ্র ধাতু দিয়ে তৈরি। অ্যাঙ্গল আয়রনের মাঝখানে একটা স্টিলের পিন রয়েছে, সেটার উপরই পাইপের গোড়াটা স্বচ্ছন্দে ঘোরে। 12 ফুট দৈর্ঘ্য ওটার, খাড়া করা যায়, ঘোরানো যায় যে কোনো দিকে। ব্রেসিং বারের সাহায্যে যে কোনো অবস্থানে স্থিরও করা যায়। মেটাল পাইপের অপর প্রান্তে হাত দিতে ব্লক ও পুলির অস্তিত্ব টের পেল রানা। বুঝলো ট্রলিটাকে দুভাবে কাজে লাগানো হয়। সাধারণ একটা মোবাইল ডেরিক, বাহুটা উঁচু করা হলে সেসনা থেকে অনায়াসে ট্রলিতে স্থানান্তর করা যায় কার্গো। চাকা ঘুরিয়ে যে কোনো জায়গায় নিয়ে আসা যায় ট্রলিটাকে। নিরাপদে কার্গো নামাতে কোনো সমস্যা হয় না। অন্ধকারে দাঁড়িয়ে কয়েক সেকেন্ড চিন্তা করলো রানা। জিনিসটা অদূর ভবিষ্যতে কাজে লাগবে। এক প্রস্থ নাইলনের রশি হাতে নিয়ে গুহা থেকে বেরিয়ে এলো রানা। দেখলো একই জায়গায় একই ভঙ্গিতে বসে আছে গার্ড। আরো 10 মিনিট অপেক্ষা করলো ও। ব্যাটা নড়ছে না। ভাবলো ও, স্রেফ অভ্যেসবশত নয়তো। তারপর ভাবলো, যা থাকে কপালে, ঝুঁকিটা নেবে। খুব সাবধানে এগুলো রানা। ইতিমধ্যে রশিটা চাদরের ওপর গায়ের সঙ্গে জড়িয়ে নিয়েছে। হাতে চলে এসেছে ছুরিটা। লোকটাকে মারার কোনো ইচ্ছে ওর নেই, প্রাণ রক্ষার জন্য একান্ত বাধ্য না হলে। কাছাকাছি এসে দেখলো পাহাড় প্রাচীরের দিকে খানিকটা পিছন ফিরে বসে আছে লোকটা। তার পিঠ আর প্রাচীরের মাঝখানে 4-5 হাত ব্যবধান। লোকটার পেছনে চলে এলো রানা। নাক ডেকে ঘুমাচ্ছে, তবে ঠিক সেজন্য রানার হাসি পেল না। হাসি পেল লোকটার আরাম পাবার আয়োজন লক্ষ্য করে। একটা বোল্ডারের উপর বসে আছে সে, পা দুটো সামনে লম্বা করা। আরেকটা বোল্ডারে মাঝখানটা ভেতর দিয়ে দেবে আছে, হেলান দিয়েছে সে। অন্ধকারে দেখে মনে হলো একটা ইজি চেয়ারে আরাম করে শুয়ে আছে। ইচ্ছে করলেই তার কোলের ওপর পড়ে থাকা সাবমেশিন গানটা আলগোছে তুলে নিতে পারে রানা। উপত্যকার মুখ গলে ভেতরে ঢুকে পড়ল ও। পিছনে একটা চোখ, এগুচ্ছে সাবধানে। সরাসরি সামনেই ওদের কমন রুমের দরজা। দরজার কাছে টহল দিচ্ছে আরেকজন গার্ড। সম্ভবত ঘুম তাড়াবার জন্যই দরজার সামনে পায়চারি করছে লোকটা। মাটির দেয়াল ঘেঁষে তার কাছ থেকে দূরে সরে আসছে রানা, যাচ্ছে প্রাচীন অ্যারেনার দিকে। কাল বিকেলে ওখানেই কোর্সিনেজের সাথে অসি যুদ্ধ হবে সোহানার। চারিদিকে ট্রেঞ্চের উঁচু পাড়, আবর্জনার স্তূপ, নুড়ি পাথর ও বালির উঁচু ঢাল, কাজেই আড়াল পেতে কোনো অসুবিধা হলো না। অ্যারেনায় পৌঁছে রানা আন্দাজ করলো 10টার মতো বাজে। 1 ঘন্টা 20 মিনিট পর গার্ড দুজনকে ফাঁকি দিয়ে উপত্যকার বাইরে বেরিয়ে এলো রানা। পাহাড়ি নালায় ফিরল না, আড়াল থেকে নজর রাখলো প্রথম গার্ডের উপর। পালাবদলের সময়টা জানা দরকার ওর। আরও প্রায় 8 ঘন্টা পর ছুটি পেল ঘুমকাতুরে গার্ড। ফিরতি পথে খুব একটা কষ্ট হলো না রানার, কারণ এবার অ্যাকুইডাক্টের ভেতরে প্রথমে মাথা ঢোকাতে পেরেছে ও। কমন রুমের গর্তের কাছে এসে দেখলো দেয়ালে পিঠ ঠেকিয়ে গর্তের কিনারায় বসে রয়েছে সোহানা, হাতে ধনুক, ছুরি দিয়ে চেঁচে আকৃতিটা নিখুঁত করার চেষ্টা করছে। দাঁড়ালো সোহানা, রানার হাত ধরে টানেল থেকে বেরোতে সাহায্য করলো। ইতিমধ্যে আশরাফ ও জেনি এগিয়ে এসেছে। সবাই রিপোর্ট শোনার জন্য অপেক্ষা করে আছে বুঝতে পেরে মুচকি হাসল রানা। বলল, ভাগ্য সুপ্রসন্ন, লাভ তো হয়েছেই, বোনাসও পেয়েছি।
অনেক কষ্টে প্রশ্ন করা থেকে নিজেকে বিরত রাখলো আশরাফ। জানে ইচ্ছে না হলে তার কোনো প্রশ্নেরই জবাব দেবে না রানা। তবে তার তীক্ষ্ণ দৃষ্টিতে ধরা পড়ল রানার সঙ্গে চাদরটা নেই। সোহানার দেখা দেখি রানার গা থেকে জেনিও ধুলোবালি পরিষ্কার করছে। রানাকে ছোট কামরাটায় নিয়ে গেল সোহানা স্যান্ড বাথ করাবে। ধনুকটা এখন জেনির হাতে রয়েছে, কোথায় চাচতে হবে বলে গেছে সোহানা। 10 মিনিট পর জেনিকে নিয়ে ছোট কামরায় চলে এলো আশরাফ। ইতিমধ্যে স্যান্ড বাথ সেরে কাপড় চোপড় পরে নিয়েছে রানা। আমি শোবো কিসে? ভেতরে ঢুকে জিজ্ঞেস করলো আশরাফ, কিন্তু কারো দিকে তাকালো না। মানে? অবাক হয়ে মুখ তুলল সোহানা। সবার মতো আমার বিছানাতেও একটা চাদর ছিল। সোহানার দিকে ফিরল আশরাফ, কিন্তু অনেকক্ষণ হলো সেটাকে দেখতে পাচ্ছি না। তুমি আমার বিছানার চাদরটা নিতে পারো, বলল সোহানা। নেয়াটা বড় কথা নয়, প্রশ্ন হলো আমারটা গেল কোথায়। হাত বাড়িয়ে রানার একটা কাঁধ ধরল জেনি। আশরাফ বলতে চাইছে কি ঘটতে যাচ্ছে সব কথা আমাদেরকে বলা হোক। আমিও চাই কাল আসলে ঠিক কি ঘটবে আগে থেকে জেনে রাখি। জেনি, শান্ত গলায় স্নেহের সুরে বলল রানা, সব কথা তোমাদের না জানাই ভালো। কেন ভালো এ কথা তোমরা হয়তো এখন বুঝবে না, কিন্তু কথাটা সত্যি। শুধু বিশ্বাস রাখো, আমি আর সোহানা যা করছি সবার ভালোর জন্যই করছি। লক্ষ্মী বোন আমার, মন খারাপ করো না। অপ্রত্যাশিতভাবে লক্ষ্মী বোন বলে আদর করা অদ্ভুত একটা পরিবর্তন ঘটল জেনির চেহারায়। আনন্দে পানি এসে গেল তার চোখে। ঠিক আছে, বিশ্বাস করলাম, আমি আর কিছু জানতে চাইবো না, মৃদু কণ্ঠে বলল সে। আমিও বিশ্বাস করব আর কিছু জানতে চাইবো না, ধরার সুরে বলল আশরাফ। সোহানা যদি আমাকে লক্ষ্মী ভাই বলে। একযোগে হেসে উঠল সবাই। পর মুহূর্তে ঠোঁটে আঙুল রেখে আওয়াজ করলো রানা, চুপ চুপ, বাইরে আওয়াজ গেলে ওরা দেখতে আসবে কি ঘটছে এখানে। চলো পাথরের ফলকগুলো জায়গা মতো বসিয়ে দিয়ে আসি। আমার শুধু একটা কথা ভেবে খারাপ লাগছে, ওদের সঙ্গে ছোট কামরাটা থেকে বেরোবার সময় রানাকে বলল জেনি। সবাই যে যার সাধ্যমতো সাহায্য করার চেষ্টা করছে, একা শুধু আমি কোনো কাজে লাগছি না। নিজেকে আমার গুড ফর নাথিং বলে মনে হচ্ছে। কাজে লাগছো না? অ্যাকুয়েডারটা কে আবিষ্কার করলো? আমি? জানতে চাইলো রানা। গুড ফর নাথিং অনেক পাবো আমরা, এরপর তাদেরকে সাহায্য করবে তুমি। আপাতত তোমার কাজ হলো আশরাফের দিকে লক্ষ্য রাখা। শেষ কথাটা নিচু গলায় বলল রানা। সোহানার জন্য খুব উদ্বেগের মধ্যে আছে সে। সবচেয়ে ভালো হয় তুমি যদি ওর গায়ে খানিকটা হেলান দাও। আক্ষরিক অর্থে বলছি না। বুঝছি কি চাও, সারাক্ষণ ওকে ব্যস্ত রাখবো, তাই তো? আমি চাই না কালকের ঘটনাটা নিয়ে বেশি চিন্তা করুক সে। কর্সিনেজের ঘামের গন্ধটা মনে পড়ে গেল জেনির। শুনতে পেল তার তলোয়ারটা বাতাসে শিস কাটছে। আমি নিজেও তো চিন্তা করতে চাইছি না, শুকনো গলায় বলল সে।